জিমিনের মধ্যরাতে ঘুম ভেঙে যায়, পানি খাওয়ার জন্য ওঠে। তবে জিমিনের রুমে পানি শেষ হয়ে যায়, তাই পানি খাওয়ার জন্য নিচে যাচ্ছিল। তখন জঙ্কুককে তের রুমে যেতে দেখে। তখন অন্ধকার থাকাতে জিমিন মনে করে ও ভুল দেখেছে, কিন্তু এখন জিমিন বুঝতে পারে ও ভুল দেখেনি, ওরা সত্যিই ছিল। এখন থেকে ডাকবে কি ডাকবে না বুঝতে পারছে না, কিন্তু ভাইয়াকে যদি কেউ দেখে ফেলে তাহলে। জিমিন দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এখন ওর কি করা উচিত। জিমি, তুই এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার মহারানী কি এখনো ওঠেনি? জিমিন চমকে যায় আর সাথে সাথে পিছনে ফিরে তাকায়। কি হলো জিমি, কথা বলছিস না কেন? জিমিন তের দরজার দিকে তাকায়, আবার ইয়ঞ্জনের মুখের দিকে তাকিয়ে বলে, কাকিয়া, তুমি? এইমাত্র আসলাম তেকে ডাকার জন্য, তা তুমি এখানে কেন? আমি তোর কাকার জন্য চা নিয়ে যাচ্ছিলাম। তা আমার মহারানী এখনো ওঠেনি তাই না? দাঁড়া, তোকে ডাকতে হবে না, আমি ডাকছি। এই বলেই ইয়ঞ্জন জিমিনকে সরিয়ে দিয়ে নিজেই ডাকতে শুরু করে। এই তে, তুই উঠবি নাকি আমাকে লাঠি নিয়ে আসতে হবে? জিমিন এখন কি করবে বুঝতে পারছে না। যদি তের জায়গায় জঙ্কুক ভাইয়া এসে দরজা খুলে তাহলে কি হবে? না না, আমাকে কিছু করতে হবে। জিমিন এই কথা ভেবেই ইয়ঞ্জন বেগমকে বলে, কাকিয়া, কাকিয়া, তুমি যাও কাকাইরে চাটা দিয়ে আসো, আমি থেকে ডাকছি, না হলে তো চাটা ঠান্ডা হয়ে যাবে। ইয়ঞ্জন বেগম নিজের হাতের দিকে তাকায়। সত্যি হাতে চা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা হয়ে যাবে। তাই জিমিনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে ও যদি না ওঠে আমাকে ডাকিস, ওকে কি করে তুলতে হয় আমার ভালো করেই জানা আছে। আচ্ছা ঠিক আছে কাকিয়া, যদি তে না ওঠে তখন তোমাকে ডেকে নিব। ইয়ঞ্জন বেগম এই কথা শুনে ওখান থেকে চলে যায়। ইয়ঞ্জন বেগমকে চলে যেতে দেখে জিমিন যেন হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে তের মায়ের দরজা ধাক্কাধাক্কির শব্দে তের ঘুম ভেঙে যায়। তে পিটপিট করে চোখ খুলে তাকায়। তের মনে হচ্ছে ওর পেটের উপরে ভারী কিছু পড়ে আছে। তে সেটা সরিয়ে উঠতেই যাবে, তখনই তের খেয়াল পড়ে ও যেন কারো হাত দেখেছে, কিন্তু ও তো একা ঘুমায়, তাহলে ওর পাশে কে আছে? তে ভয়ে ভয়ে পাশে ফিরে তাকায়। ওর পাশে জঙ্কুককে দেখে চিল্লানি দিতেই যাবে, তার আগেই জঙ্কুক তের মুখ চেপে ধরে আর বলে, একদম চুপ, একদম চিল্লাবি না তে। তে সত্যি সত্যি একদম চুপ হয়ে যায়। তবে তের হার্ট জোরে জোরে বিট করতে থাকে। এক তো ভয় পেয়েছে, আর দ্বিতীয়ত জঙ্কুক তের পাশে শুয়ে আছে। সব মিলিয়ে তের হার্ট জোরে জোরে বিট করছে। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে আছে, আর তেও জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। তে, তুই কি উঠেছিস? তে, এই তে। জিমিনের কণ্ঠ শুনে তে জঙ্কুক দুজনেই দরজার দিকে তাকায়। তে জঙ্কুকের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে ফেলে আর বলে, আপনি আমার রুমে কি করছেন? জঙ্কুক তের কথার কোনো উত্তর না দিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় আর হাতে ফোনটা নিয়ে কাউকে একটা মেসেজ করে। জঙ্কুকের ফোনে মেসেজের নোটিফিকেশন আসলেই জঙ্কুক তের রুম থেকে বের হতে নেয়। তখনই তে আবারও বলে ওঠে, আপনি আমার রুমে কেন এসেছেন আর কখন এসেছেন? জঙ্কুক থেমে যায়, পিছনে ফিরে তাকায় আর বলে, আমি এই রুমে কেন এসেছি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? কিন্তু এটা তো। আর হ্যাঁ, এটা ভুলে যাস না, এই রুমে আসার সম্পূর্ণ অধিকার আমার আছে, আর এই রুমে থাকা মানুষটার উপরেও। জঙ্কুক আর দাঁড়ায় না, দরজা খুলে বের হয়ে যায়। আর এইদিকে তে তো অবাক দৃষ্টিতে জঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক রুম থেকে বের হয়ে গেলে জিমিন তের রুমের ভিতরে আসে আর বলে, তে, আর লেট করিস না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। জিমিন কথাটা বলে আর দাঁড়ায় না, সোজা তের রুম থেকে বের হয়ে নিচে চলে আসে আর মনে মনে বলে, ভাগ্যিস কেউ দেখেনি, তা না হলে আজ যে কি হতো। জিমিন, জঙ্কুক কোথায়? ও কি উঠেছে? হ্যাঁ হ্যাঁ মা, ভাইয়া আর তে দুজনেই উঠেছে। ও, তাহলে তুই খেতে বস, সবাই এখনই এসে পড়বে। জিমিন ডাইনিং টেবিলে এসে বসে আর আস্তে আস্তে সবাই আসে, শুধু তে আর জঙ্কুক বাদে। তে কোথায়? ও এখনো আসেনি কেন? তোমার মেয়ের কথা আর বলো না, দিন দিন আরো বাজে হয়ে যাচ্ছে। দেখো হয়তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এইসব তোমাদের আশকারাতেই হয়েছে। কাকাই, ওই তো বনু এসে পড়েছে। তে এসে জিমিনের পাশে বসে, সেটা দেখে জেহব বলে, কি রে বনু, তোর আসতে এত লেট কেন হলো? তে চুপচাপ বসেই আছে, জেহবের কথার কোনো উত্তর দিচ্ছে না। সেটা দেখে জিমিন তের দিকে তাকায় আর ফিস ফিস করে বলে, কি রে তে, তুই চুপ করে আছিস কেন? তে মামুনি, তোমার কি হয়েছে?
তোমার মুখ এমন শুকনো শুকনো কেন? তোমার শরীর ঠিক আছে তো, নাকি আবার জ্বর এসেছে? না বাবা, আমি ঠিক আছি। কিছুই হয়নি আমার। আসলে তে টেনশনে পড়ে গিয়েছে। তের মাথায় তো একটা কথাই ঘুরছে, জঙ্কুক ওর রুমে কখন আসলো আর কেনই বা আসলো, সেটাই তে এখনো বুঝতে পারছে না। সবাই খেতে শুরু করে। এরই মাঝে জঙ্কুক নিচে আসে। তে খেতেই ছিল। জঙ্কুককে আসতে দেখে তে জঙ্কুকের দিকে তাকায়, তবে আবারও চোখ সরিয়ে নেয়। কিন্তু জঙ্কুক একবারও তের দিকে তাকায়নি, এসে বসে পড়ে আর খেতে শুরু করে। ও জঙ্কুক, তুই এসেছিস? আজ একটা মিটিং আছে, সেটাতে তোকে অ্যাটেন্ড করতে হবে। আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে, তাই মিটিংটা তুই অ্যাটেন্ড করবি। আমাকে কেন? বাবা গেলেই তো হয়। আজ আমি অফিসে যাব না, আমার শরীরটা ভালো না, তাই আজ তোমাকে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে জঙ্কুক। আর আমার বয়স হয়েছে, আমি আর কতদিন অফিস সামলাতে পারবো? এখন থেকে তোমাদেরই সব কিছু সামলাতে হবে। আর এম সাহেবের অসুস্থতার কথা শুনে জঙ্কুক আর কিছুই বলে না। সবাই সবার খাবার শেষ করে যার যার কাজে চলে যায়। জঙ্কুকও অফিসে চলে যায়, তেজিমিনও কলেজে যায়। কাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করার জন্য আসে। লিসা বেগম কাইকে খাবার দিচ্ছে। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি, আমি শুনছি। আমি বিয়ে করতে চাই, আর খুব শীঘ্রই করতে চাই। লিসা বেগম হাতের কাজ থামিয়ে কাইয়ের দিকে তাকায়। কাই তো আগে থেকেই লিসা বেগমের দিকে তাকিয়েছিল। তুই বিয়ে করতে চাস মানে? হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। এই বিষয় নিয়ে আজই ছোট মামার সাথে কথা বলবে তুমি। তুই এসব কি বলছিস কাই? তুই তো জানিস তুই এখনো ছোট, তাহলে এসব কথা কি করে বলছিস? তে এখনো ছোট মানে? দুদিন আগেই তো দেখলাম যথেষ্ট বড় হয়েছে। আচ্ছা মানলাম তে বড় হয়েছে, তবে তোর মামার কথাটা কি ভুলে গিয়েছিস তুই? না, আমি ভুলিনি। তের ইন্টারমিডিয়েট কমপ্লিট হতে আরো 2 বছর লাগবে, তবে আমি এতদিন ওয়েট করতে পারবো না। তাই তুমি আজই মামার সাথে কথা বলবে। কাইয়ের কথা শুনে লিসা বেগমের আরো রাগ বেড়ে যায় আর বলে, কাই, তুই ভালো করে জানিস সুবিন ভাই কখনোই তাকে বিয়ে দিবে না এখন, যতদিন না তের ইন্টার কমপ্লিট হয়। তারপরেও তুই এসব কথা বলছিস? কাই খাবার খাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে যায়। রাগী দৃষ্টিতে লিসা বেগমের দিকে তাকিয়ে বলে, তুমি ভালো করেই জানো আমি তেকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমি আর থাকতে পারবো না। আর বিয়ে করলে আমি ওকে বিয়ে করব, আর কিছুদিনের মধ্যেই করব। সেই ব্যবস্থা তুমি করবে, আমি আর কিছু শুনতে চাই না। এই কথা বলেই কাই ওখান থেকে যেতে নাই। সেটা লিসা বেগম দেখে কাইকে ডাকতে থাকে, কিন্তু কাই আর দাঁড়ায় না। মুখে বিচ্ছিরি একটা হাসি নিয়ে রুমে চলে আসে। কাই রুমে এসে সাথে সাথে দরজা লাগিয়ে দেয়, আর মুখে কুৎসিত একটা হাসি নিয়ে বিড়বিড় করে বলে, টিয়ন জংকুক, জংকুক জংকুক, এইবার তুই রেডি হ তোর সব থেকে প্রিয় ভালোবাসার মানুষটাকে হারানোর জন্য। আমি দেখতে চাই তোর ছটপটানি, আমি দেখতে চাই তোর হার। আমি তোর চোখের সামনে থেকে তোর প্রিয় মানুষটাকে নিয়ে আসবো, কেড়ে নিয়ে আসবো। এই কথা বলেই কাই জোরে জোরে বিচ্ছিরিভাবে হাসতে শুরু করে। এইদিকে কাইয়ের কথা শুনে লিসা বেগম চেয়ারে বসে পড়ে আর ভাবতে থাকে কিভাবে বলবে তার ভাইকে। সবিন ভাই কি এখন তেকের বিয়ে দিতে রাজি হবে? কখনোই না। কি করবে এখন লিসা বেগম? আসলে 2 বছর আগে কাই লিসা বেগমের কাছে এসে বলে কাই নাকি তেকে ভালোবাসে। সেটা শুনে লিসা বেগম অবাক হয়, তাকিয়ে থাকে কাইয়ের মুখের দিকে। তখন লিসা বেগম নিষেধ করে কাইকে আর দ্বিতীয়বার এই কথা না বলতে। কাই লিসা বেগমের কথা শুনে না, উল্টো ধুমকি দিয়ে বলে তেকে যদি ও না পায় তাহলে নাকি কাই সুইসাইড করবে। লিসা বেগম ভয় পেয়ে যায়, তার একমাত্র ছেলে, তার কিছু হয়ে গেলে লিসা বেগম কি করে বাঁচবে। লিসা বেগম বাধ্য হয়ে সুবিন সাহেবের কাছে আসে এবং তেকে কাইয়ের জন্য চায়। এদিকে সুবিন সাহেব প্রথমে রাজি হয় না। লিসা বেগম কাইয়ের কথা খুলে বলে কাই যদি তেকে না পায় তাহলে নাকি সুইসাইড করবে। সুবিন সাহেব সব শুনে শর্ত দেন, তের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে হবে না, এমনকি তেকেও এই বিষয়ে জানানো যাবে না। যখন তের প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে দেওয়া হবে। এই কথাটাই বারবার বলে দিয়েছেন সুবিন সাহেব। এখন কি করে যাবে লিসা বেগম সুবিন সাহেবের কাছে? আর যদি লিসা বেগম না যায় তাহলে যদি কাই কিছু করে ফেলে? এখন লিসা বেগম কি করবে বুঝতে পারছে না। এখন কি করা উচিত তার? লিসা বেগম আরও ভাবেন, তেকে দেখে যতটা বড় মনে হয় তে তো ততটাও বড় হয়নি। হাত পায়ে বড় হলে কি আর মানুষ বড় হয়? সংসার করার মতন বুঝ ব্যবস্থাও তো থাকতে হয়, তের তো সেটাও এখনো হয়নি। লিসা বেগম এখন কি করবে? একদিকে হচ্ছে নিজের ছেলে, আর একদিকে হচ্ছে ভাইয়ের মেয়ে। কোন দিকে যাবে লিসা বেগম? তে কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রুমে শুয়ে শুয়ে ফোন স্টোর করতেছিল।
কিছু একটা ফেসবুকে দেখে মিটিমিটি করে হাসতেছিল। তখনই তের মা ইয়ঞ্জুন তের রুমে আসে আর বলে, এই শাড়িটা একটু পরে নে তো। তে তার মায়ের কণ্ঠ শুনে চমকে যায়, কারণ ইয়ঞ্জুন বেগম কখন এসেছে সেটাতে দেখেনি। তে ফোনটা রেখে উঠে বসে আর ইয়ঞ্জুন বেগমের হাতের লাল শাড়িটার দিকে তাকিয়ে বলে, শাড়ি? শাড়ি কেন পরবো মা, তাও আবার এখন? এত কথা কেন বলছিস তে? পরতে বলছি পরে নে। মা, তুমি জানো না আমি শাড়ি পরতে পারি না, আর বিনা কারণেই বা আমি শাড়ি কেন পরবো না আমি শাড়ি। এই শাড়িটা তো লিসা ফুপি নিয়ে এসেছে, সে দেখতে চায় এই শাড়িটাতে তোকে দেখতে কেমন লাগে। তে কিছুই বুঝতে পারলো না ইয়ঞ্জুন কি বলছে। ফুফি আবার শাড়ি কেন নিয়ে আসবে, আর তাও আবার লাল শাড়ি? ফুফি আমার জন্য লাল শাড়ি নিয়ে এসেছে মানে? তোকে এত মানে বুঝতে হবে না, আমার কাছে আয়, আমি তোকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। তে শাড়ি পরবে না, বারবার না করছে, কিন্তু ইয়ঞ্জন বেগম তেকে ধমক দিয়ে শাড়ি পরাতে শুরু করে। হ্যাঁ, তেকে লিসা বেগম আর কাই দেখতে এসেছে, মানে বিয়ের কথা বলতে এসেছে। এই শাড়িটা কাই এনেছে, তেকে শাড়ি পরার রূপে দেখতে চায়। সেদিন এক নজর দেখেছিল, তাই আজ মন ভরে দেখবে। লিসা বেগম শাড়িটা জিন বেগমের হাতে দিয়েছিল তেকে পরানোর জন্য, কিন্তু জিন বেগম কাজের বাহানা দিয়ে ইয়ঞ্জনকে পাঠায়, কারণ ছেলের পছন্দ করা মেয়েকে তো আর অন্য কারোর জন্য সাজাতে পারে না। জিন বেগমও তেকে অনেক পছন্দ করে, সে চায় ঘরের মেয়ে ঘরে থাক, তার ছেলের বউ হয়ে। আয়ুকেও বলা হয়েছিল তেকে শাড়ি পরানোর কথা, তবে সেও বাহানা দিয়ে রুমে চলে যায়, বলে যে হোক নাকি কল করেছে। এইদিকে লিসা, কাই আর সুবিন লিভিং রুমের সোফায় বসে আছে। তাদের মাঝে টুকটাক কথা হচ্ছে, কেমন আছো, কি করছো, দেশেই থাকবে নাকি আবারও দেশের বাইরে চলে যাবে, এইসব কথা জিজ্ঞাসা করছে কাইকে। তবে সাহেব ওদের আসতে দেখেই বুঝতে পেরেছে লিসা কি কারণে এখানে এসেছে। জিন বেগম সবার জন্য নাস্তা নিয়ে আসে। কাই 2 বছর পরে এসেছে এই বাড়িতে, তাকে আপ্যায়ন না করলে কি হয়। জিন বেগম সবাইকে নাস্তা দিয়ে মুখ কালো করে ওখান থেকে চলেই যাচ্ছিল। বড় ভাবি, তুমি কোথায় যাচ্ছ? এখানে এসে বসো। জিন বেগম পিছনে লিসার দিকে ফিরে তাকায় আর হালকা হেসে বলে, না গো, আমার একটু কাজ আছে, তুমি বসো, আমি কাজটা শেষ করে আসছি। কথা শেষ করেই জিন বেগম সাহেবের মুখের দিকে তাকিয়ে চলে যায়। সাহেবও তাকিয়েছিল জিন বেগমের দিকে। এরই মাঝে তে ইয়ঞ্জন চলে আসে লিভিং রুমে। তে লিসাকে ডাক দিতেই যাবে, তখনই ইয়ঞ্জন তের হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, ওখানে গিয়ে একটু ভদ্রভাবে বসে থাকবি, একদম লাফালাফি করবি না, মনে থাকে জানো। তে একটু অবাক হয় তার মায়ের কথা শুনে। ফুফি আসছে, সেখানে শান্ত হয়ে বসে থাকতে হবে কেন? তের শব্দ মাথার উপর দিয়ে যাচ্ছে। তেকে নিয়ে এসে ইয়ঞ্জন সোফায় বসিয়ে দেয়। তের মাথা থেকে পা পর্যন্ত এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে কাই। লিসা বেগমও তাকিয়ে থাকে। সত্যি তেকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছে। তোকে তো খুব সুন্দর মানিয়েছে এই লাল শাড়িতে। তে কেন যেন লজ্জা পেয়ে যায়, তবে ওর একটু আনিজিও লাগছে। কাই কেমন একটা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কাইয়ের তাকানোটা একটু ভালো লাগছে না তের। এখন তের মনে প্রশ্ন জাগে, ওকে কেন এভাবে শাড়ি পরিয়ে আনা হয়েছে? তে যেটা ভাবছে সেটা নয় তো আবার? তে এখন ভয় পাচ্ছে আর মনে মনে দোয়া করছে ও যেটা ভাবছে সেটা যেন না হয়। কাই তেকে আর চোখে দেখেই যাচ্ছে, মুখে শয়তানি হাসি লেগেই আছে। এরই মধ্যে সুবিন সাহেব বলে ওঠে, হ্যাঁ লিসা, বল, কি যেন বলতে চেয়েছিস? সুবিন সাহেব গম্ভীর মুখে কথাটা বলে। লিসা কাইয়ের মুখের দিকে তাকায়, কিন্তু কাই তের দিকেই তাকিয়ে আছে। তের থেকে চোখ যেন কাই সরাতেই পারছে না। লিসা কাইয়ের থেকে চোখ সরিয়ে সুবিনের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আমি কাই আর তের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। জঙ্কুক, তুই কখন এলি আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তের কানে জঙ্কুকের নাম শোনা মাত্রই চমকে যায় আর সাথে সাথে দরজার দিকে তাকায়। জঙ্কুকের মুখের এক্সপ্রেশন দেখে তে রীতিমতো কাঁপতে শুরু করে। এদিকে জঙ্কুক রক্তবর্ণ চোখ নিয়ে তের দিকেই তাকিয়ে আছে। জঙ্কুককে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। জঙ্কুক এসেছে শুনে জিন বেগম সাহেব দরজার দিকে তাকায় আর তারা দুজনেই ঘাবড়ে যায়। জিন বেগম সাথে সাথে জঙ্কুকের কাছে এসে হাত ধরে বলে, জঙ্কুক বাবা, তুই এসেছিস? আয় ভিতরে আয়, ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। এই কথা বলেই জিন বেগম জঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু জঙ্কুক এক চুল পরিমাণেও জায়গা থেকে নড়ে না। এখনো তের দিকেই তাকিয়ে আছে, কারণ জঙ্কুকের বুঝতে বাকি থাকে না এখানে কি হচ্ছে। জঙ্কুক জিন বেগমের হাত ছাড়িয়ে তের সামনে এসে দাঁড়ায়। সেটা দেখে সাহেব সাথে সাথে দাঁড়িয়ে যায় আর বলেন, জঙ্কুক, রুমে যাও, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও।
জঙ্কুকের কানে যেন কারো কথা পৌঁছাচ্ছেই না। তে তো গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে জঙ্কুকের সামনে। জঙ্কুক হঠাৎই তেকে ঠাস করে একটা চড় মারে আর দাঁতে দাঁত চেপে বলে, তুই এখানে সংসেজে বসে আছিস কার অনুমতি নিয়ে? জঙ্কুক, তুই এসব কি করছিস? আর তের গায়ে কেন হাত তুলেছিস? সবাই তো অবাক হয়ে জঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জঙ্কুক যে এভাবে তের গায়ে হাত তুলবে সেটা তো কেউ কল্পনাও করেনি। সুবিন, লিসা, কাই সাথে সাথে সোফা ছেড়ে দাঁড়িয়ে যায়। কাই জঙ্কুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, জঙ্কুক ব্রো, তুমি তের গায়ে কেন হাত তুলেছ? তুমি জানো না তে আমার ফিয়ন্সি? তুমি ওর গায়ে হাত তুলতে পারো না, সেই অধিকার তোমার নেই। শাট আপ কাই, শাট আপ। তে করো ফিয়ন্সি না, তে আমার বউ, শুধু আমার। জঙ্কুকের মুখে বউ কথাটা শুনে যেন সবাই স্তব্ধ হয়ে যায়। 1 মিনিটের জন্য যেন পরিবেশটা শান্ত হয়ে যায়। তে তোমার বউ মানে? হ্যাঁ কাই, তে আমার বউ, শি ইজ অনলি মাইন। কি বলছিস জঙ্কুক এসব? এ তোর বউ মানে? তে জঙ্কুকের বউ মানে কেউ তো কিছু বুঝতেই পারছে না এখানে এসব কি হচ্ছে। কি বলছিস জঙ্কুক? এ তোর বউ মানে? তোরা কবে বিয়ে করেছিস? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, তে আমার বউ। আমাদের বিয়ে অনেক আগে হয়ে গেছে। আমি মানি না এই বিয়ে। তুই মানিস আর নাই মানিস, তাতে আমার কিছু যায় আসে না কাই। তোমরা সবাই চুপ করো। আমি তের মুখ থেকে শুনতে চাই সত্যি ওদের বিয়ে হয়েছে কিনা। RM সাহেবের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। এরই মাঝে জিমি নিচে চলে আসে সবার চিল্লাচিল্লি শুনে। তবে ও কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। RM সাহেব তের দিকে তাকিয়ে বলে, তে মামনি, তোমাদের কি সত্যি বিয়ে হয়েছে নাকি জঙ্কুক মিথ্যে বলছে? তুমি আমাকে সত্যিটা বলো। তে তো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। RM সাহেবের কোনো কথারই উত্তর দিচ্ছে না, হ্যাঁ বা না কিছুই বলছে না। সেটা দেখে RM সাহেব আবারও বলে, তে মামনি, তোমার ভয় নেই, তুমি সত্যিটাই বলো। তোমাদের সত্যি যদি বিয়ে হয়ে থাকে সেটাও বলো, আর জঙ্কুক যদি তোমাকে জোর করে বিয়ে করে সেটাও বলো। তে এখনো চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে জঙ্কুকের রাগ আরো বেড়ে যায়। তের দিকে তাকিয়ে বলে, কি হলো, কথা বলছিস না কেন তে? তে জঙ্কুকের ধমক শুনে কেঁপে ওঠে, তবুও মুখ থেকে কোনো কথাই বের হয় না। ভাইয়া, তুমি কি বলছো? এর তো আমার ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, তাহলে জঙ্কুক থেকে বিয়ে করে কিভাবে? লিসা, আমি এই বিয়ে মানি না। তের সাথে কাইয়ের বিয়ে হবে, আর আজই বিয়ে হবে। RM সাহেবের কথা শুনে কাই খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ, আমি আজই থেকে বিয়ে করব, আর এক্ষুনি। জিন বেগম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল, এখন আর চুপ করে থাকতে পারলো না। জিন বেগম জঙ্কুকের কাছে আসে আর বলে, জঙ্কুক বাবা, তুই কি সত্যি থেকে বিয়ে করেছিস? জঙ্কুক তার মায়ের দিকে তাকায় আর বলে, মা, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি তোকে বিশ্বাস করি জঙ্কুক, কিন্তু তে তো কিছুই বলছে না। জঙ্কুক তের দিকে তাকায় আর তের দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই কান খুলে শুনে রাখো, তে স্বীকার করুক বা নাই করুক, তে আমার বিয়ে করা বউ, আর এখানে কোনো বিয়ে হবে না। আর তে, তুই আমার সাথে চল। এই কথা বলেই জঙ্কুক তের হাত ধরে টেনে নিয়ে যেতে নেয়। তখনই কাই তের আরেক হাত টান দিয়ে ধরে। কাই, তুই আমার বোনের হাত ছেড়ে দে।